স্থগিত আদেশটা দিয়েছে 4 সপ্তাহের জন্য। মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে আগস্টকে কেন্দ্র করে মানে সব জায়গায় যে একটা হাইপার অ্যাক্টিভ, হাইপার প্রিকশনস, ওইটার একটা প্রতিফলন আমি দেখতে পাই। পৃথিবীর কোনো দেশে শোন অ্যারেস্ট করে কিছু, আমাদের কোনো আইনেও শোন অ্যারেস্ট করে কিছু না। আমি কোনোভাবেই মনে করি না যে ইউনূস সাহেবের কোনো সম্ভাবনা আছে। মানে আর যদি বিএনপি তাকে প্রেসিডেন্ট বানায়, তাহলে বিএনপি কিছুদিনের ভিতরে নাই পেয়েছে। আমন্ত্রণ দর্শক মঞ্চের নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। শেখ হাফিজুর রহমান কার্জন, শুরুতেই আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই। আপনি আইনের অধ্যাপক, যারা কারাগারে আটক আছেন, আপনিও ছিলেন, আমরা ছিলাম, দেখেছি সেখানকার মানুষের আহাজারি। একের পর এক মামলায় জামিন হচ্ছে, কিন্তু বের হতে পারছে না, নতুন নতুন পেন্ডিং মামলা, শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। এটি রিট করা হয়েছিল সিনিয়র আইনজীবীদের পক্ষ থেকে যেন এটি বন্ধ করা হয়। হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে নির্দিষ্ট কোনো মামলা না থাকলে কাউকে শোন অ্যারেস্ট দেখানো যাবে না, হয়রানি করা যাবে না। সেটি স্থগিত করে দিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মানে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ হিয়ারিং এর মাধ্যমে এটি স্থগিত করে দিল। এটি আইনের কোন দিককে ইঙ্গিত করছে, আপনার কি মনে হয়? আপনাকে ধন্যবাদ। যারা দেখছেন শুনছেন, আপনার মাধ্যমে তাদের প্রতি আমার শুভকামনা। আমরা আসলে যারা আইন পড়াই, তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা যারা নাগরিক, আমাদের তো কিছু অধিকার দেওয়া হয়েছে বাংলাদেশ সংবিধান, এবং সেই অধিকারগুলো যদি কোনোভাবে লঙ্ঘিত হয়, যদি পুলিশ কিংবা জেল কর্তৃপক্ষ কিংবা সরকার কিংবা প্রভাবশালী ব্যক্তি আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করে কিংবা অধিকারকে কাটেইল করে, সেটা দেখার দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন, নট অনলি দ্য গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন, সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্জিয়ান অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস গিভেন টু দ্য সিটিজেন্স অফ বাংলাদেশ। কিন্তু সেই দিক থেকে আমি আমাদের উচ্চ আদালত সুপ্রিম কোর্ট সবার প্রতি সম্মান রেখেই বলছি যে আমাদের সুপ্রিম কোর্ট তো নানা সময় অনেক যুগান্তকারী ঘটনা ঘটিয়েছে। যে আপনার ধরেন একসময় স্পেশাল পাওয়ার সেক্টে যখন প্রিভেন্টিভ ডিটেনশনে দিনের পর দিন অনেক লোককে আটকে রাখা হতো, তখন উচ্চ আদালতে আসলে রিট অফ হেভিয়াস কর্পাস তাদেরকে কিন্তু মুক্তি দেওয়া হতো, এবং এটা অসংখ্য লোক কিন্তু সেই প্রতিকারটা পেয়েছে। এমনকি 1997 সালে আমার মনে আছে যে তৎকালীন সরকার বিএনপির 4 জন নেতাকে যখন প্রিভেন্টিভ ডিটেনশন দিয়ে আটকে দিল, তখন তাদের রিট হওয়ার পরে কিন্তু উচ্চ আদালত বললো যে তাদেরকে আটকে রাখার কোনো কারণ নাই, সুতরাং তাদের ছেড়ে দেওয়া। এর বাইরেও আমরা দেখেছি যে সুপ্রিম কোর্ট কিন্তু আপনার রাতের বেলায় আদালত বসিয়ে, যখন ওই আপনার বিরোধী দলকে সরকার হয়রানি করছে, রাতের বেলা আদালত বসিয়ে ওই তাদেরকে জামিনের ব্যবস্থা করেছে। কিন্তু একটা সময় এন্টিসিপেটরি বেল দেওয়া হতো, যে যারা আশঙ্কা করছেন যে সরকারি হয়রানি হতে পারে, পুলিশি হয়রানি হতে পারে। তো এইটা আমরা ইউনূস সাহেবের সময় দেখলাম যে সব যেন ভেঙে পড়ছে। মানে একদিকে আপনি যারা স্বৈরাচারের দোষর এই ট্যাগ দিয়ে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে জেলে রাখা হচ্ছে, আর একদিকে যখন আপনার দিনের পর দিন ওই মামলার কোনো কার্যক্রম নেই, কোনো তদন্ত নেই, কোনো অগ্রগতি নেই, তাদেরকেও মানে জেলের অন্ধকার প্রকোষ্ঠে দিনের পর দিন তারা মানসিকভাবে ভেঙে পড়ছেন। এবং জেলের ভিতরে সবচেয়ে যেটা মর্মান্তিক সেটা হচ্ছে যে আপনার মানে চিকিৎসা ব্যবস্থা খুবই নাজুক। এবং যারা আমরা দেখে এসেছি যে 70-80 বছর বয়সে যে আপনার বিচারপতি খায়রুল হক, তারপরে তৌফিক এলহাই চৌধুরী, তারপরে শাহরিয়ার কবির, এদেরকে আপনার যে তাদের যে বার্ধক্যকালীন যে জটিলতা, সেই চিকিৎসা না দেওয়াতে তারা কিন্তু প্রচন্ড কষ্ট পাচ্ছেন। ডক্টর নাজমুল হাসান খলিফুল্লাহর ক্ষেত্রে আমরা দেখলাম যে তার জামিন প্রক্রিয়া সম্পূর্ণ সমাপ্ত করা হলো, জেল গেটে বেল বন্ড গেল, 30 ঘন্টা পর তার নামে আবার নতুন মামলা গেল। মানে এইগুলো নিয়ে তো সমালোচনা হচ্ছে, সবাই উদ্বেগ প্রকাশ করছে, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো প্রশ্ন করছে, উদ্বেগ প্রকাশ করছে। কিন্তু সুপ্রিম কোর্ট এই ধরনের একটা নির্দেশনা কেন দিল? তার মানে এর মধ্যে দিয়ে সবকিছু বৈধ হয়ে যাচ্ছে। এবং আওয়ামী লীগ সরকারের সময় যে অভিযোগগুলো ছিল, জেল গেটের বাইরে মানে জামিনের মাধ্যমে কোনো আসামি বা বিএনপি নেতা কর্মীরা বের হলেই তাদের কাউকে কাউকে সাদা পোশাকে পুলিশ গ্রেপ্তার করে নতুন মামলায় সোনা দেখাচ্ছিল। তাহলে সবকিছু বৈধ হয়ে গেল। এইটা সব সরকারের সময় কম বেশি হয়েছে, এবং এটা খুবই ব্যাড একটা প্র্যাকটিস, এবং এই প্র্যাকটিস থেকে বেরিয়ে আসাটা খুবই দরকার, মানবাধিকারের জন্য দরকার, নাগরিক অধিকারের জন্য দরকার। 5ই আগস্টের পরে এইটার মানে যে মানে আনকন্ট্রোলড একটা মানে এইটার যে আপনার বিস্তৃতি, এটার যে সংখ্যা, এটার যে ভয়ঙ্কর মানে এটার যে ভয়ঙ্কর যে ইম্প্যাক্ট, মানে এত এত মানুষকে আপনার মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে শুধু স্বৈরাচারের দোষক এই ট্যাগ দিয়ে। আর কোনো আপনার মামলা হয়েছে বা বাদী জানে না যে এখানে যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, কাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, বাদী সেটা জানে না। এবং আপনার এই অধ্যাপক বারকার যেদিন জামিন পেলেন, তার কন্যা গিয়ে বসে থাকলো 7-8 ঘন্টা, এবং তখন তার সামনে ফোন করে কুষ্টিয়ার একটা মামলাতে তাকে আবার শোন অ্যারেস্ট দেখে, এবং সেই মামলার বাদী পাওয়া যাচ্ছিল। কি ভয়ঙ্কর দেখ, সেই মামলার বাদী পাওয়া যাচ্ছিল না, সেই জন্য 7-8 ঘন্টা দেরি করে তারপরে বাদী ম্যানেজ করে মামলা করে তারপরে তাকে আবার কারাগারে ঢুকানো হয়েছে। সেই প্রেক্ষিতে আইনজীবীরা আপনার হাইকোর্ট ডিভিশনে একটা রিট করেছেন যে এইভাবে শোন অ্যারেস্ট দেখিয়ে করা যাবে না, সেটা স্থগিত করেছেন আপনার সর্বোচ্চ আদালত। তো সর্বোচ্চ আদালতের প্রতি আমি আস্থা রেখেই বলছি যে তারা হচ্ছেন নাগরিকদের যে আপনার মানবাধিকার
সেটার রক্ষক, আইনের শাসনের রক্ষক, সংবিধানের রক্ষক। সুতরাং তারা যদি মানে এইটার প্রতি যথেষ্ট যত্নবান না হয়, এবং আপনি যদি এই বিষয়টা একটু পড়ে থাকেন, তাহলে পরে এইটা দিয়েছে, স্থগিত আদেশটা দিয়েছে 4 সপ্তাহের জন্য। মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে আগস্টকে কেন্দ্র করে মানে সব জায়গায় যে একটা হাইপার অ্যাক্টিভ, হাইপার প্রিকশনস, ওইটার একটা প্রতিফলন আমি দেখতে পাই। হ্যাঁ, তবে আমি মানে সুপ্রিম কোর্টের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে তারা বিভিন্ন সময় কিন্তু আপনার মানুষের অধিকার, তারপরে সরকারের যে অন্যায় সেটা প্রতিকারে তারা কিন্তু অনেক ভালো ভূমিকা রেখেছে। সেই ভূমিকার জায়গা থেকে ব্যর্থ হলে কিন্তু মানে নাগরিক অধিকার কিন্তু প্রচন্ড ভাবে আপনার লঙ্ঘিত হবে। আপনি আগস্টের প্রসঙ্গ যখন তুললেনই, এবং যদি তাই হয় যে আগস্টকে কেন্দ্র করে এক ধরনের একটা আনএক্সপেক্টেড সিচুয়েশন তৈরি হতে পারে, তার কি কোনো সম্ভাবনা আছে? এবং এই আনএক্সপেক্টেড সিচুয়েশন আসলে কারা তৈরি করবে? আওয়ামী লীগ? মানে আওয়ামী লীগ কি সেই অবস্থায় আছে? বা সরকারও বা কেন এটিকে এত বেশি গুরুত্ব দিচ্ছে? আমরা দেখলাম যে গত সম্ভবত 1লা জুলাই নাকি কবে যে কারফিউ দেওয়া হলো আওয়ামী লীগ কি একটা 23শে জুন। তেইশে সেটাই জুন আওয়ামী লীগের আমাদের আওয়ামী লীগের 25টা বার্ষিকী উপলক্ষে জি, যে আওয়ামী লীগ কোনো হয়নি। কর্মসূচিও দেয়নি, আপনার হ্যাঁ, কিছু অনলাইন আলোচনা সভার আয়োজন করেছে, এবং সেটা হ্যাঁ, নিয়ে তো হ্যাঁ, ভয়াবহ পরিস্থিতি হলো। আপনার 4টা জেলায় আর্মি নামানো হলো, একটা সরকারের হ্যাঁ, 4 মাসের মাথায় আর্মি নামানো হলে তখন তো সেটা যে সারা আন্তর্জাতিকভাবে সেই ভাবমূর্তিটা ক্ষুণ্ণ হয়। হ্যাঁ, কারণ আমরা একটা স্থিতিশীল গণতান্ত্রিক সরকার বলতে বুঝি যে সে মানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ ফুল কন্ট্রোল, মানে সব জায়গাতে হ্যাঁ। তাদের একটা নিয়ন্ত্রণ আছে, এবং আর্মি তো মানুষ একটা মানে অ্যাবনর্মাল পরিস্থিতিতে না। এবং সেটা বলা হলো যে আসলে এটা মানে আওয়ামী লীগের কিছু করতে হয়নি, মানে আইন সরকারি শৃঙ্খলা ছুটি দিয়ে রক্ষাকারী দিয়েছে। বাহিনী, সরকারি সংস্থার তরফ থেকেই মানে সবকিছু করে দিয়েছে। সেখানে আপনি চিন্তা করতে পারবেন না, সেখানে কোনো কোনো জায়গায় আপনার কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীরা তারা রাস্তায় নেমে মোবাইল মোবাইল চেক করছে। হ্যাঁ, বিভিন্ন জনের মোবাইল চেক করেছে, ইয়ে করেছে। তো এই যে আপনার মানে এইরকম এরকম এইভাবে যদি নাগরিক অধিকার লঙ্ঘিত হয়, তাহলে পরে আমরা যাবোটা কোথায়? আমার প্রশ্ন হচ্ছে যে আহ, হ্যাঁ, সরকার নানান ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারে, সরকার কঠোর পদক্ষেপ নিতে পারে। আহ সেনাবাহিনীও নামানো, আমাদের কোনো আপত্তি নেই যদি সরকারের কাছে তথ্য থেকে থাকে। কিন্তু এই যে সন্ন্যাস গুলো দেখানো হচ্ছে, এই যে মানে অগণতান্ত্রিক ভাবে, অসাংবিধানিক ভাবে একের পর এক মামলায় মানুষকে সন্ন্যাস দেখানো হচ্ছে, ইভেন অ্যারেস্ট শুধু নয়, আওয়ামী লীগ সরকারের সময় তো অবশ্যই এগুলো নিন্দনীয়। জেল গেট থেকে সাদা পোশাকে পুলিশ ধরেছে। আর এখন তো জামিন হওয়ার পরে যার নামে মামলা নেই, আপনি সেটা বললেন অধ্যাপক আবুল বাকার ক্ষেত্রে, এবং অসংখ্য ক্ষেত্রে আমি দেখেছি যে 20 দিন 22 দিন চলে যাচ্ছে, কোনো মামলা নেই, তাকে ছাড়া হচ্ছে না, নতুন মামলা সাজিয়ে দেওয়ার পরে আবার তাকে সন্ন্যাস দেখানো হচ্ছে। পলিটিক্যাল কারণে কি আদালত এবং সর্বোচ্চ আদালত তারা এই ধরনের একটি সিদ্ধান্ত দিতে পারে? আপনি দেখেন যে ব্যারিস্টার সারা হোসেন, সৈয়দ মামুন মাহবুব, তারা কিন্তু সোনারসকে চ্যালেঞ্জ করে রিট করেছে, হ্যাঁ, আবেদনকারীও ছিল, এবং দেখা গেছে যে যতটুকু আমরা জানি পৃথিবীর কোনো দেশে সোন অ্যারেস্ট করে কিছু না। আমাদের কোনো আইনেও সোন অ্যারেস্ট করে কিছু না। এটা রাজনৈতিক ভাবে মানে রাজনৈতিক বিরুদ্ধবাদীদের হয়রানি করার জন্য আমরা বোধহয় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তারা সংশ্লিষ্ট বাহিনী সেটা আবিষ্কার করেছেন। এটা হচ্ছে আমাদের সরকারি সংস্থার একটা প্রচন্ড রকম, যেটাকে বলবো যে অ্যাবিউজ অফ পাওয়ার কিংবা এক্সট্রিম ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। হ্যাঁ, এবং এটা পৃথিবীর আর কোনো দেশে আমরা দেখি। এবং আমাদের এই যে সরকারি দলের যে তাহলে সেই সেই মানবাধিকার লঙ্ঘনের বিষয়টা কি এখন আদালত কর্তৃক বৈধ হচ্ছে? এখন কি বলবেন যে আমাদের এখানে অনেক আগে থেকে যে প্রাতিষ্ঠানিক সংকটটা খুব প্রকট, যে আপনি সরকারে যেই থাক, মানে উচ্চ আদালত তার মতোই চলবে, সরকারে যেই থাক বাংলাদেশ ব্যাংক তার মতো চলবে, সরকারে যেই থাক ম্যাক্রো ইকোনমিক ডিসিপ্লিন তার মতো চলবে, সরকারে যেই থাক আপনার শিক্ষা ব্যবস্থা বিশ্ববিদ্যালয় তার মতো চলবে। কিন্তু এখন যেটা হয়েছে আমরা 10 বছর 12 বছর ধরে মানে গত অনেকদিন ধরে দেখছি, যেটা ইউনূস সাহেবের আমলে একদম ভেঙে পড়েছে। তারপরে সেটার উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। যে আমরা প্রত্যেকটা জায়গাতে সরকারি ইন্টারফেয়ারেন্স, এবং সরকার যেটা চাচ্ছে সেটাকে আপনার, সরকার একটা ভালো জিনিসটা কিন্তু আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু সরকার অনেক ক্ষেত্রেই সরকার কাউকে হয়রানি করতে চায়, কাউকে আটকাতে চায়, এবং সরকারি এই জিনিসটাকে প্রতিকার করার দায়িত্ব দেওয়া হয়েছে হাইকোর্ট হিসাবে। অধ্যাপক কার্জন, আপনি যে বিষয়টি নোটিশ করছিলেন যে আলোচনা ঘিরে এই ধরনের কোনো নির্দেশনা আসতে পারে, আহ আর কি কি হতে পারে, মানে আপনার ধারণা কি? অথবা এই আগস্ট ঘিরে কি বিশেষ কিছু করতে যাচ্ছে? শেখ হাসিনা যখন দেশে ফিরে আসার ঘোষণা দিয়েছে ডিসেম্বরের মধ্যে, কেউ কেউ বলছেন তারও আগে ফিরে আসতে পারেন। এবং আগস্টের বিভিন্ন দিন তো আমাদের কাছে ঐতিহাসিক, সেই 5ই আগস্ট হোক, 17ই আগস্ট হোক, 21শে আগস্ট হোক, 15ই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী, সবকিছু মিলে কি আবারও কিছু হওয়ার সম্ভাবনা আপনি দেখছেন? না, হওয়ার সম্ভাবনা এটা তো এক ধরনের প্রেডিকশন প্রেডিকশন, হ্যাঁ, এবং আপনি আমরা তো আমাদের কাছে তথ্যপত্র থাকলে কিছুটা আমরা বিশ্লেষণ করতে পারি, কিছুটা প্রেডিকশন দিতে পারি। কিন্তু আমার কথাটা হচ্ছে যে আগস্টে মানে প্রিকশনস কেন নিতে হবে? মানে আগস্টে কি, মানে আগস্টে কি হয়েছে? আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একদল আপনার সেনা সদস্য, বিপ্লবী সেনা সদস্য তারা হত্যা করেছেন সপরিবারে, এবং সেটার সাথে ছিল জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত ছিল এইটার জন্য। এবং সেটা তো একটা শোকের মাস, এবং সেটা তো আপনি বঙ্গবন্ধুকে মানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ
বঙ্গবন্ধুকে সম্মান করে, তার প্রতি শ্রদ্ধা দেখায়, এবং এই 15ই আগস্টকে কেন্দ্র করে তাদের যে আবেগ, হ্যাঁ, তাদের যে আপনার সম্মান, তাদের যে শুধু সেটাই নয়, শুধু ভালোবাসা, সেটাই নয়, তো 5ই সেইটা আগস্ট মানুষ মানুষ 32 নম্বরে যাবে, এটা তো কোনো অপরাধ না। আপনি যদি কোনো নিশ্চয়ই নয়। অপরাধ হয়, নাশকতা হয়, শুধু সন্ত্রাস 5ই হয়, আগস্ট আর শুধু 15ই আগস্টকে কেন্দ্র করে যে নানান ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে তা নয়। 5ই আগস্ট আবার এই যে গণ আন্দোলন বা 5ই আগস্ট যেটি ঘটেছিল 2024-এ, সেটির দ্বিতীয় বর্ষপূর্তি, আবার শেখ হাসিনা ফিরে আসার একটি ঘোষণা রয়েছে। সবকিছু মিলিয়ে আসলে আমাদের সামনে কি হতে যাচ্ছে? সরকার যেটি প্রেজেন্ট করছে একটা আশঙ্কা, আতঙ্ক, ভয় বা সতর্কতা, এরকম কিছু হওয়ার কি আসলে কোনো সম্ভাবনা আছে কিনা? না, আপনি একটা দিক থেকে দেখছেন, আমি ভিন্ন দিক থেকে বিষয়টা আপনাকে আচ্ছা, প্রশ্ন করি। এখন আমার কাছে যেটা মনে হয় যে এটা একটা শোকের মাস, কোটি কোটি বাঙালির বঙ্গবন্ধুর প্রতি যে সম্মান, ভালোবাসা, যে তাদের ভেতরে গভীর শোক, সেটা তারা প্রকাশ করেন 32 নম্বরে। এখানে তো আমি সমস্যার কিছু দেখি না। কিন্তু এখন যেটা হয়েছে যে 5ই আগস্টের পরে যে 15ই আগস্ট একটা নর্মাল ঘটনা হলো, 5ই আগস্ট আর একটা আপরাইজিং হলো, কিন্তু আপরাইজিং তো আমরাও বলতাম, এখন তো আর আপরাইজিং বলতে পারছি না। কারণ এখন আমরা যে তথ্যপত্র আমাদের কাছে আছে, তাতে করে এটা সেনা সমর্থিত, সেনাবাহিনী কর্তৃক অনুমোদিত, তাদের সহযোগিতায় একটা ডক্টর মোহাম্মদ ইউনুস, মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের সহযোগিতায় মেটিকুলাস ডিজাইনের একটা নাশকতা। হ্যাঁ, আপনি আন্দোলন করবেন, শান্তিপূর্ণ আন্দোলন করবেন সরকারের বিরুদ্ধে, আপনাকে তো কেউ বাধা দিচ্ছে না। কিন্তু আপনি স্নাইপার রাইফেল দিয়ে মানুষ হত্যা করে, আপনি নাশকতা করে, আপনি পুলিশ হত্যা করে, আপনি একটা দেশে, এটা তো কোনো আন্দোলন হলো না। হ্যাঁ, তো সেই 5ই আগস্ট ঘটে যাওয়ার পরে আমরা যে উগ্রবাদী একটা গোষ্ঠী দেখলাম, যে বাংলাদেশকে, যারা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে মুছে দিয়ে এখানে একটা সাম্প্রদায়িক একটা আফগানিস্তান বানাতে চায়, তো সেই প্রেক্ষিতে তারপরে বঙ্গবন্ধু কন্যা তিনি বলেছেন ডিসেম্বরে তিনি ফিরবেন। সবকিছু মিলে হ্যাঁ, মানে প্রচন্ড রকম একটা আতঙ্ক সব জায়গায় তৈরি হয়েছে। কিন্তু আসলে 19 থেকে 20 বছর বিএনপি ক্ষমতার বাইরে ছিল, কিন্তু তাদের মানে কর্মকাণ্ডের ভিতরে আমি অনেক বেশি পরিপক্কতা প্রত্যাশা করছিলাম, তাদের কর্মকাণ্ডের ভিতরে আমি অনেক বেশি ফার্স্ট প্রত্যাশা করছিলাম। যখন নানান পর্যায় থেকে বিএনপির শীর্ষ নেতৃত্বের মধ্যে থেকে প্রেসিডেন্ট পদে আসার একটি সম্ভাবনা বা নানান ধরনের আলোচনা চলছে, তখন ইউনূসকে এই আলোচনার মধ্যে ঢুকানোর জন্য আরেকটি পক্ষ বিশেষ ভাবে চেষ্টা করছে। ইউনূস নিরপেক্ষ, ইউনূস ডক্টর ইউনূসের কারণে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে, ইত্যাদি ইত্যাদি দিয়ে যেমন বাংলাদেশের প্রথম শ্রেণীর পত্রিকা রিপোর্ট বেরিয়েছে, এবং এটি অবশ্যই ইন্টেনশনালি। আপনি কি মনে করেন যে ইউনূসের খেলা এখনো থেমে গেছে, মানে নাকি এখনো চলছে? না, ইউনুসের খেলা থেমে গেছে, কিন্তু ডিপ স্টেটের খেলা থামে। হ্যাঁ, ইউনুসের খেলা না, থেমে গেছে। ইউনুস মানে ওনার যে প্রতারণা, ওনার যে দুর্নীতি, ওনার যে দুরভিসন্ধি, প্রত্যেকটা জিনিস এমনভাবে উন্মোচিত হয়েছে, এবং বাংলাদেশের মানুষের জন্য উনি কিছু ফিল করেন না। বাংলাদেশে উনি যে সময়টা চালিয়েছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, মব ভায়োলেন্স, শিক্ষা, তারপরে সংস্কৃতি, প্রত্যেকটা জায়গাতে ধস নেমেছে, বাংলাদেশটাকে পুরো ধ্বংস করে দিয়ে চলে গেছে। তো উনার উনার আমি কোনোভাবেই মনে করি না যে ইউনুস সাহেবের কোনো সম্ভাবনা আছে। মানে আর যদি বিএনপি তাকে প্রেসিডেন্ট বানায়, তাহলে বিএনপি কিছুদিনের ভিতরে নাই হয়েছে। আর বুঝি, কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস যে মানের খেলোয়াড়, আর তার যে মানে বেলাফাইড ইন্টেনশন, তিনি নিজের স্বার্থ, নিজের প্রতিষ্ঠানের স্বার্থ ছাড়া কিছু বোঝেন না। নির্বাচনের 3 দিন আগে তিনি একটা মানে চুক্তি করে পুরো দেশটাকে বিক্রি করে দিয়ে চলে গেলেন। এখন ওনার যে কানেকশন, উনি কাকে কাকে কোথায় বিক্রি করে দেন, হ্যাঁ, এবং এতে করে মানে ডিসাস্টার বাড়বে, এবং এতে করে হয় কি যে মানুষের ভিতরে কিন্তু এই এই যে গত 5ই আগস্টের পরে, 5ই আগস্টের পরে তো আমরা ভালো কিছু আশা করছি, সবাই করেছে, এবং সেটা হলে তো মানুষই সেটা অ্যাপ্রিসিয়েট করবে। কিন্তু এত এত খারাপ কিছু হয়েছে, মানুষ কিন্তু ক্ষুব্ধ হচ্ছে, এবং এই ক্ষোভটা হয়তো বা মানুষের ক্ষোভ 1 বছর 2 বছরে সেটা মানে প্রতিফলিত হয় না, সেটা মানে বিস্ফোরণ হয় না। কিন্তু এটা কিন্তু আপনার 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, তারপরে কিন্তু প্রচন্ড বিস্ফোরণ হবে। আপনি কিন্তু সেটাকে কোনোভাবে, কারণ আপনি শুধু, আমরা গত সরকারের সময় যেটা বলতাম যে বিরোধী দলের উপরে যে মানে হয়রানি হচ্ছে, জেল জুলুম হচ্ছে, সেটা মানে একটা খারাপ পরিস্থিতি তৈরি করে, কিন্তু এখন যেটা হচ্ছে সেটা মানে মাত্রাতিরিক্ত। আপনি যখন মানে আমি খবর নিয়ে দেখলাম যে আওয়ামী লীগের আপনার ইউনিয়ন পর্যায় পর্যন্ত, জেলা থেকে শুরু করে, ঢাকা শহর থেকে শুরু করে আপনার ইউনিয়ন পর্যন্ত, যারা আওয়ামী লীগ করেন তারা গত 2 বছর, 2.5 বছর বাসায় থাকতে পারছে। এই পরিস্থিতি কিন্তু ছিল না। হ্যাঁ, তো এইরকম একটা পরিস্থিতি শুধু আওয়ামী লীগ না, এবং মানুষের যে কষ্ট, যে আপনার অর্থনৈতিক অবস্থা, দ্রব্যমূল্য পরিস্থিতি, তারপরে শিক্ষার অবস্থা খারাপ, আমরা সম্প্রতি দেখলাম যে ঝরে যাওয়া, যে ড্রপ আউট, অন্যান্য সময় যেটা 10 থেকে 15% হয়, এবার দেখলাম আমরা 3টা স্ট্রিম, যে আপনার বাংলা মিডিয়াম, তারপরে মাদ্রাসা, তারপরে কয়েকটা স্ট্রিমে দেখলাম প্রায় 44%। এবং শিক্ষা সম্পর্কে আপনার এই ইয়েতে, এই সম্প্রতি আপনার গত বছর এই সিঙ্গাপুর বলেছে যে তোমাদের বাংলাদেশ থেকে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসে, তাদের মান হচ্ছে আমাদের হাই স্কুলে যারা পড়ে তাদের সঙ্গে। তো কোথায় চলে গেছে আপনার শিক্ষা? আজকে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্ক নিয়ে কোনো কথা নাই, মেধা নিয়ে কোনো কথা নাই, শিক্ষার্থীদের অথচ এই এরা মানে গত সরকারের সময় একদম আপনার একদম ছিন্ন ভিন্ন করে দিল কথার মধ্য দিয়ে, এইটা নাই, ওইটা নাই, ওইটা নাই, ওইটা নাই। তো যা ছিল সেগুলো তো ধ্বংস করেছে, নতুন তো কিছু গড়ে ওঠেনি। তো এইভাবে বাংলাদেশ তো আপনার ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা জানি না যে এই সংকট থেকে খুব সহসা কিভাবে আমরা মুক্ত হতে পারবো। নিশ্চয়ই যেই নোটিশগুলো আপনি করার চেষ্টা করলেন সরকারের উদ্দেশ্যে, আমরা আশা করব সরকার সেগুলো বিবেচনায় নিবে। আপনি ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা অধ্যাপক হাফিজুর রহমান কার্জন। দর্শক আপনারা যারা শুনছেন নিশ্চয়ই আপনাদের জন্য শুভকামনা। ভালো থাকুন। আল্লাহ